ক্লাইমেট চ্যানেলের দর্শক যে যেখানে আছেন, যেভাবে আপনারা দেখছেন ক্লাইমেট চ্যানেল দেখতে থাকুন, কারণ আমরা পরিবেশ বান্ধব একটি চ্যানেল, কিন্তু সেই সাথে আমরা এমন কিছু বরেণ্য ব্যক্তিত্বের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই যাকে আপনারা চেনেন, যাকে মনে করেন আমার দেশের গর্ব, যাকে মনে করেন লাল সবুজ পতাকার ঐতিহ্য বজায় রাখার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। সেরকম একজন মানুষ আজ আমাদের ক্লাইমেট চ্যানেলে উপস্থিত হয়েছেন, যিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করছেন, উঠছেন, ঘুরছেন পৃথিবীর বিভিন্ন দেশ। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার পাশে রয়েছেন বিশ্ব ভ্রমণকারী, গিনেস বুক অফ রেকর্ডে যার নাম প্রায় ৮০ এবং এসে যাবে যখন, তখন এটি এই লাল সবুজ পতাকার জন্যেও এক বিরাট সংবাদ। সারা দেশ, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে কানাডার টরন্টো শহরে নাজমুন নাহার সোহাগী আমাদেরকে সময় দিয়েছে আজকে ক্লাইমেট চ্যানেলে। এই যে লাল সবুজ পতাকা, এই ঐতিহ্য বজায় রাখার জন্যে ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আজকে একটু টুকটাক কথা বলবো, অনেক রকম গল্প করব, অনেক কৌতূহল আছে আমাদের, যে এই যে ১৭৮টি দেশ ভ্রমণ, তাই তো? কিভাবে সম্ভব হলো? ২৫ বছর, প্রায় ২৫ বছর লেগেছে। আর কতদিন লাগবে সমস্ত বিশ্বকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসবে এই লাল সবুজের পতাকা? আমরা বলতে পারবো সম্পূর্ণ পৃথিবী আমাদের নাজমুন নাহার সোহাগীর জন্যে আমাদের কাছে এসেছে। কি মনে হয়, কেমন লাগছে টরন্টোতে এসে? বলে রাখি, টরন্টোতে আজকেই পিয়ারসন এয়ারপোর্টে পদার্পণ করেছেন এই নাজমুন নাহার সোহাগী, এবং আমরা তাকে ধরেছি। তিনি এই ঘণ্টাখানেকের মধ্যে যখন নাকি জেট ল্যাগ ধরে ভ্রমণ, একটা বিশাল ২৪ ঘন্টার প্রায় চ্যালেঞ্জ, বিমানে এসেছেন, এবং বিমানের একজন বলতে গেলে অ্যাম্বাসেডর, এবং বিমানের বিশেষ সৌজন্য সহকারে বিশেষ অতিথি হয়ে টরন্টোতে এসেছেন। আপনারা জানেন যে বিমান এখানে সরাসরি ফ্লাইট চালু করেছে, এবং আজকে অনেক যাত্রী ছিলেন বিমানে, কিন্তু একজন বিশেষ যাত্রী ছিলেন নাজমুন নাহার সোহাগী। সে আমাদের সাথে আজকে অনেকক্ষণ কথা বলবে, প্রাণ খুলে কথা বলবে। আমরাও একদম শুনবো কিভাবে সম্ভব একজন বাংলাদেশ। আপনি কি বাংলাদেশি নারী, নাকি আপনি একজন সারা বিশ্ব? আমি ওয়ার্ল্ড সিটিজেন। কিভাবে আপনার এই যাত্রাটা শুরু হলো একটু শুনুন। ২০০০ সালে প্রথম আমার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমার বিশ্বভ্রমণ শুরু হয়। সেটা ছোটবেলায় আমি স্বপ্ন দেখেছি যে আমি কিভাবে পৃথিবী ভ্রমণ করব, কিন্তু এত বড় পৃথিবী যে এক সময় আমি ভ্রমণ করতে পারবো বা এটার দ্বার প্রান্তে আমি এসে পৌঁছাবো। আমরা কিন্তু আছি এখানে, এটা কিন্তু ক্লাইমেট চ্যানেল একটা রুফটপ এলাকা, যেটা আমরা একটু সাজাবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে একটু স্বাভাবিক থাকুক। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব গাছপালা, এখানেই ভাবলাম আজকে আমরা একটু কথা বলি। কেমন লাগছে আপনার? আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি আমার বিশ্বভ্রমণের একটা ট্রানজিট পয়েন্টে আমি এখন এসেছি। সেজন্য কানাডা এসেছি, এবং বাংলাদেশ বিমানের পৃষ্ঠপোষকতায় আমার এই যাত্রাটা কানাডা পর্যন্ত হয়েছে। আর এখানে এসেই আপনার মতো একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এবং আপনি আমার ইন্টারভিউ করছেন, সেটাও আমার কাছে একটা অত্যন্ত ভালো লাগার বিষয়। যেমনটি বলেছি যে বিমানের যাত্রী অনেক থাকে, কিন্তু একজন বিশেষ যাত্রী, সেরকমই আমাদের ক্লাইমেট চ্যানেলের অনেক অনেক অতিথির সঙ্গে দর্শকদের কথা হয়। এখন আমার জানার ইচ্ছা হচ্ছে সেই শুরুতে যেটা বলেছি, যে কিভাবে যাত্রাটা হলো। ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাঝে আমার প্রথম বিশ্বভ্রমণ শুরু হয়, কিন্তু তার আগের যে সময়টুকু, সেই সময়টুকু ছিল কিন্তু আমার খুবই কঠিন, এবং সে অভিযাত্রাটা অ্যাকচুয়ালি একটা নারীর জন্য স্বপ্ন দেখা আজ থেকে অত বছর আগে, সেই স্বপ্নর সকল বাধা ডিঙ্গিয়ে সেই স্বপ্নকে পূরণ করা, সেটা কিন্তু অনেক সংগ্রামের বিনিময়ে হয়েছে। যদিও আমি এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি যে ফ্যামিলিতে সবসময় টেবিলের মধ্যে বিভিন্ন দেশের গল্প হতো। আমার ফ্যামিলির মধ্যে অনেকে তখন হার্ভার্ড অক্সফোর্ডে পড়াশোনা করতে গিয়েছে, এবং আমার দাদা ১৯২৬ থেকে ৩১ সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন। জন্মটা কোথায়?
আমার দাদার না আমার সোহাগীর জি আমার জন্ম লক্ষ্মীপুর, আমি লক্ষ্মীপুরে আমার বেড়ে ওঠা। তো তখন ওই সময়টা বাইরে সামাজিক অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমাদের পরিবারের মধ্যে লিবারাল ছিল, ফ্রিডম ছিল, কিন্তু সেটা থাকা সত্ত্বেও কিন্তু নানা বাধার অতিক্রম আমাকে করতে হয়েছে। আমার দাদার ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় উৎসাহ। তার গল্পগুলো আমাকে উৎসাহিত করতো। আমি ছোটবেলায় প্রচুর বই পড়তাম, বইয়ের মাঝে আমি ফিল করতাম স্বপ্নের ভেতরে যে আমি পিছনে ব্যাকপ্যাক নিয়ে আমি হাঁটছি। আমি থ্রিল বইগুলো পড়তাম, মাসুদ রানার, তারপরে সৈয়দ মোস্তফা আলীর। এরপরে দর্শক মণ্ডলী, আমরা এই ব্যাকপ্যাক বলাতে মনে হলো যে আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ট্রাভেলে 2টো করে লাগেজ পাই পার পারসন, কিন্তু ও কোনো লাগেজ রাখে না সাথে। ও যেহেতু বিশ্বজনীন, ওর পেছনে একটা লেস দেন 10 কিলো নিয়ে কিভাবে সম্ভব এই অল্প রসদ নিয়ে এত দেশ ভ্রমণ, এত জায়গায় চলাফেরা, তারপরে শারীরিক অনেক রকম বিষয় মেয়েদের আছে। হাউ ডু ইউ ম্যানেজ অল দিস থিংস? মানুষের সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রাগল। এটা যখন মানুষ অতিক্রম করতে পারবে তখন কিন্তু সবই সম্ভব। যখন আমি নিজে চিন্তা করব যে সবকিছুই পজিটিভ, আমি পারবো, আমার দ্বারা হবে, আমি করতে পারবো, তখন কিন্তু সকল সংগ্রামকে অতিক্রম করা যায় এবং সে তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। আর চিন্তাই কিন্তু, স্বপ্নই কিন্তু মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই বিশ্বাসটা আমার ভেতর ছিল, কিন্তু সেটার সাথে সাথে অধ্যবসায় চেষ্টা করা সেটা থাকতে হবে, এবং সেই চেষ্টাটা আমি করেছি। সেই চেষ্টা করার মাধ্যমেই কিন্তু আমি সামনে এগোতে পেরেছি। কারণ এই পুরো পৃথিবী ভ্রমণের যে প্রক্রিয়া, এটা নট অনলি জাস্ট লাইক চিন্তার মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। চিন্তার বাইরে আমি যা কিছু ভাবিনি, অনেকগুলো ফিজিবিলিটি আছে। হ্যাঁ, তার চেয়ে অনেক কিছু হয়েছে। আমরা ওই গাছপালার দিকে একটু এগোবো এই জন্য যে এই যে এত দেশ ভ্রমণ, এত দেশে যাওয়া হচ্ছে, এত দেশে আবহাওয়া, পরিবেশ, এই পরিবেশগুলোতে কোন জায়গাটা মনে হয়েছে যে খুব বেশি পরিবেশ বান্ধব? পুরো পৃথিবীটাই আমার কাছে মনে হয়েছে। আমি কোনো স্পেসিফিক জায়গার কথা আমি বলবো না, কারণ এক একটি দেশের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ জোন থাকে। যেমন পৃথিবী আফ্রিকার মধ্যে 54 দেশের মধ্যে অনেক দেশ আছে, যেটা মধ্যে অনেক জায়গার মধ্যে প্লাস্টিক পড়ে আছে। আবার সেই দেশের মধ্যেই যখন রিমোট এরিয়াতে যাই, সেখানে হিউজ নেচার, খুব বিউটিফুল। আবার কিছু কিছু জায়গা আছে যে পরিবেশ এত চমৎকার যে আমার মনে হয়েছে যে আমি এটার সাথে কোনো জায়গার কম্পেয়ার করতে পারি না। তারপরে ওশেনিয়ার মধ্যে স্পেশাল যে কান্ট্রিগুলো আছে সেগুলো যেমন তোঙ্গা, তারপরে হচ্ছে ফিজি, ভানুয়াতু, খুবই চমৎকার। কোন দেশটা সবচেয়ে আতিথেয়তা প্রবণ বলে মনে হয়েছে? প্লিজ টেল মি ক্যানাডা। Of course, Canada, very beautiful country, people are very nice, but I must say like আমি পুরো পৃথিবীটা একটা দেশ, এবং এই দেশের মাঝে যত মানুষ আছে, আমি সবসময় বলি যে সকল মানুষের, সকল জনের মধ্যেই ভালো খারাপ মিলেমিশে আছে। এবং তার মাঝেও আমি বলবো যে সাউথ আমেরিকান, যেমন কলম্বিয়াতে মানুষ খুবই তারা কাইন্ড। তারপরে হচ্ছে ইরানে যখন আমি গিয়েছি, ইরানিরা খুবই অতিথিপরায়ণ। তারপরে কোন দেশকে খুব একটু ডেঞ্জারাস আমি বলবো, খুব এমন কোনো হয়েছিল কিছু যাতে মনে হয়েছে যে আমি এখান থেকে বেরোবো কিভাবে, আই ওয়ান্ট টু গেট আউট অফ হিয়ার? এটা আমি কোনো দেশকে স্পেসিফিক বলতে চাচ্ছি না, কিছু কিছু জায়গা ডেফিনেটলি খুবই ডেঞ্জারাস ছিল। যেমন সাউথ আফ্রিকার মধ্যে জোহানেসবার্গ ডেঞ্জারাস ছিল, এবং যেটা খুবই ভয়ানক, স্পেশালি মেয়েদের জন্য। সে জোহানেসবার্গে রাস্তার মধ্যে দাঁড়ালে কিন্তু খুন করে ফেলে। তারপর হচ্ছে গুয়াতেমালায় আমি কিন্তু খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আমি পড়েছি। গুয়াতেমালার ওদের যে ক্যাপিটাল, সেখানে আমাকে ছিনতাইকারী আমাকে ধরেছে, পিস্তল দিয়ে আমাকে গুলি করতে চেয়েছে এবং ছুরি ধরেছে, যে বলছে সব কিছু দিয়ে দাও। সে অবস্থা আমার পাশে একটা ফেলো ট্রাভেলার ছিল, রাত তখন 12:30 বাজে, আমরা খেতে গিয়েছিলাম, তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেই ট্রাভেলারটা। সে ভেবেছে আমাকে হয়তো তারা গুলি করবে বা এরকম কিছু একটা, কিন্তু যখন আমি পড়ে যাওয়ার পর আমার হাতে রক্ত বের হয়েছে এবং আমার হাঁটুতে এখনো দাগ আছে। হাঁটুতে আমি অলমোস্ট লাইক স্কিন ফেটে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। আমি যখন পেঙ্গুইনের মতো উঠে দাঁড়ালাম, ফার্স্ট এড ব্যাগ ট্যাগ এরকম কিছু থাকে? কিছু না, তখন ছিল না, আর রাখা দরকার বোধহয়। হ্যাঁ, হয়নি। যখন আফ্রিকাতে গিয়েছিলাম তখন রেখেছিলাম, কিন্তু আসলে সেটা কাজে লাগেনি। তো যখন আমার এটা হয়েছে, তখন আমি যখন উঠে দাঁড়িয়েছি, তখন আমি উঠে ভালো মতো দাঁড়াতে পারছি না। এই অবস্থায়
আমার এতই ব্লিডিং হচ্ছে, সে বলছে যে তোমার ডলার যা কিছু আছে দিয়ে দাও। আমি পকেটে হাত ঢুকিয়েছি ডলার নেওয়ার জন্য, তখন আমি দেখেছি যে আমার ডলার মধ্যে রক্ত লেগে গেছে, এবং তাকে আমি যখন দিচ্ছি যে তুমি এটা নাও, আমাকে ছেড়ে দাও, হ্যাঁ, সে দেখলাম যে অন্যদিকে ফিরে তার পিস্তলটা পকেটে ঢুকিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো। তখন আমি ফিল করেছি দিস ইজ মাই ডেস্টিনি, যে হয়তো আমি বেঁচে আছি যে পৃথিবী ভ্রমণ করার জন্য, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এ ধরনের নানা ধরনের এরকম কোনো রকম প্রতিকূল অবস্থায় পড়ে মনে হয়েছে যে না আর না, এবার আমি ফিরে যাব না, নাকি? আমার কখনো মনে হয়নি। আমার বারবারই মনে হয়েছে যে যখনই বাধা এসেছে তখন মনে হয়েছে যে আমি আরো শক্তিশালী যখনই বেঁচে গেছি মৃত্যুর মুখোমুখি হয়ে, তখন আমি ফিল করেছি যে আমি নতুন করে বেঁচে উঠেছি, অর্থাৎ নতুন পথে আবার যাওয়ার জন্য। প্রতিটা বাধা, প্রতিটা সংগ্রাম, প্রতিবার মৃত্যুর মুখোমুখি হয়ে যতবারই আমি নতুন করে বেঁচে গিয়েছি, ততবারই আমি নতুন করে জেগে উঠেছি আবার পৃথিবীতে নেমে পড়ার জন্য। আর এই যে আপনি যখন বিভিন্ন দেশে যাচ্ছেন, ধরুন আপনি একটা রিমোট এলাকায় গেলেন, আপনার পতাকাটা আপনার সঙ্গে আছে, তখন কি তারা কেউ কৌতূহল হয়ে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশ, এগুলো নিয়ে আলাপ করেন? হাউ ডু ইউ গো? অনেক মানুষ দৌড়ে এসে আমার সাথে ছবি তুলেছে, যেখানে ফ্ল্যাগ রেজ করেছি, মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। যখন শুনেছি আমি ট্রাভেল করতে বের হয়েছি লাল সবুজের পতাকা নিয়ে নিজ দেশের, সেটা তারা নিজেরাই প্রাউড ফিল করেছে। এবং সারা পৃথিবী জুড়ে মেয়েরা বিশেষ করে, আপনার কি মনে হয় যে সারা পৃথিবীতে মেয়েরা এই ধরনের, আমি বলবো এটা কাজ, এটা একটা কাজ এবং খুব কঠিন কাজ, এটা একটা সংগ্রাম অ্যাকচুয়ালি। এই সংগ্রামের সঙ্গে মেয়েরা আসলে কতটা থাকতে পারে? আমার তো মনে হয় যে মেয়েরাই বেশি সংগ্রামের সাথে থাকতে পারে, কারণ মেয়েরা হচ্ছে জন্ম থেকে লড়াকু, জন্ম থেকে তাকে অনেক কিছু অতিক্রম করতে হয়। যে বাধা অতিক্রম করতে জানে এবং শিখে, সেটা সবচেয়ে বেশি নারীরা পারে, এবং নারী হচ্ছে সবচেয়ে বড় সংগ্রামী মানুষ। আমি যেটা ফিল করেছি পৃথিবীর পথে পথে, কারণ আমার সংগ্রামটা ছিল, আমি বেশিরভাগ দেশি সড়কপথে করেছি, বাজেট ট্রাভেল করেছি, টানা 4 মাস, কখনো 3 মাস, এইভাবে আফ্রিকা, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, এভাবে করে করে আমি ট্রাভেল করেছি, যাতে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেখার যে সুযোগ হয়, এবং রিমোট এরিয়াগুলো, ওখানকার যে মানুষের জীবনযাত্রা, সেগুলো দেখার জন্য। স্পেশালি আদিবাসী ইথিওপিয়াতে আমি যখন গিয়েছি, ইথিওপিয়ার আদিবাসীদের সাথে আমি সেখানে ছিলাম 9 দিন। সেখানে দেখেছি যে মেয়েরা ঘাসের উপরে যে বাচ্চা তাদের ডেলিভারি হয়, এবং ওখানে মানুষ লতাপাতা পরে থাকে, কোনো তাদের জামা কাপড় নেই, তারা কোনো ধরনের গরু কাঁচা মাংস খেয়ে থাকে। এবং ওখানকার মেয়েদের যারা বিয়ে করবে, তাদেরকে 20টা গরু তার থাকতে হবে, যোগ্যতা সম্পন্ন হতে হবে, এবং তারা হচ্ছে একমাত্র যাযাবরের মতো, মানে ছেলেদের কাছ থেকে যৌতুক নেওয়া হয়। যৌতুক না নিলেও তাদের মানে 20টা গরু তার থাকতে হবে। এটা এক ধরনের উইমেন এম্পাওয়ারমেন্ট। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি সারা পৃথিবীকে প্রায় হাতের মুঠোয় নিয়ে নিচ্ছেন, তার আগে কি নিজের দেশটাকে খুব ঘুরে ঘুরে, মানে আমাদের যে প্রকৃতি, যে পুরো দেশটার যে অবয়ব, সেটা আমি তো অ্যাকচুয়ালি, আমার জন্ম লক্ষ্মীপুরে, ওটা পুরাই নেচারের মধ্যে আমার জন্ম। আমাদের দেশের আয়তনটা হচ্ছে 56,000 বর্গ মাইল। তো এই 56,000 বর্গ মাইল ঘুরতে কতদিন সময় লাগতে পারে একটা মানুষের? আমি কথার কথা বলছি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ধরেন আমি কোন জিনিস আমি দেখতে চাই, যেমন কি দেখতে চাই, সেটার উপর ডিপেন্ড করে। ডেফিনেটলি একটা দেশের মধ্যে সারা জীবনও কাটিয়ে দেওয়া যায়, আবার একটা দেশের মধ্যে 15 দিনে অনেকে ঘুরে। কিন্তু আমি 46 ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, 46 ডিস্ট্রিক্ট। আমার এই পৃথিবী ভ্রমণ শেষের আগে আমি বাকি ডিস্ট্রিক্টগুলো আমি ঘুরে ফেলবো, এবং আমি বাংলাদেশের সবচেয়ে যে সুন্দর যে উড়ে যাচ্ছে প্লেনটা, এই যে উড়ে যাচ্ছে প্লেনটা, একে কি আপনার খুব বন্ধু মনে হয়? আপনি তো বেশিরভাগ সব সময় কি আমি যখন আকাশে থাকি, সবচেয়ে আশ্চর্যজনক, ভয় লাগে না কখনো? আমার ভয় লাগে না। আমি সব সময় ফিল করি যে আমি প্রকৃতির কাছে খুবই খুবই ক্ষুদ্র, এবং মানুষ হিসাবে যে আমাদেরকে আল্লাহ হয়তো ভেতরে অনেক মেন্টাল অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু যখন আমি প্রকৃতির কোলে চলে যাই, উপর থেকে পৃথিবীকে দেখি, প্রকৃতিকে দেখি, তখন আমি ফিল করি যে আসলে আমি নাথিং। সো এই যে পৃথিবীতে বেঁচে থাকা, আমি পৃথিবীতে এসেছি ভ্রমণ করার জন্য, তাই যেটুকু সময় আমাদের জীবনে আছে, সেটুকু সময় কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ না করে, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ তো যাচ্ছে না সারা পৃথিবী। আমি ক্যাম্পেইন করছি পৃথিবীতে। আমার ট্রাভেলের মাঝে নো ওয়ার অনলি পিস, সেভ দ্য প্ল্যানেট, কিছু ক্লাইমেটের কিছু ক্যাম্পেইন আছে, সেটা করছি, এবং যুদ্ধ যেন না হয় সেটার জন্য আমি ক্যাম্পেইন করছি, এবং বিভিন্ন জায়গায় আমি বার্তা দেওয়ার চেষ্টা করছি আমার মেসেজগুলো, যে আমার ট্রাভেলের সাথে সাথে। সো সেটা হয়তো
আমি একজন পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু কিছুটা হলেও প্যাসেজ যাচ্ছে মানুষের মনে। দুটো মানুষ হলেও যদি তাদের মানসিকতার পরিবর্তন হয়, যারা আজকে শিশু তারা যদি বড় হতে হতে জানে যে, যেখানে আমি যখন আফ্রিকার বিভিন্ন স্কুলগুলোতে ইউনিভার্সিটিগুলোতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমি বলেছি ক্লাইমেট চেঞ্জের কথা, যে আমাদের পৃথিবী এখন হুমকির সম্মুখে, কারণ অনেক গ্লাসিয়ার গুলো যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেখান থেকে জীবাণু ছড়াচ্ছে। তারপরে হচ্ছে আমি দেখেছি জর্জিয়া এবং রাশিয়ার যে মাউন্টেনের উপরে যে গ্লাসিয়ারগুলো, সেগুলো ভেঙে ভেঙে আমার সামনেও পড়েছে, যে গ্লাসিয়ারগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং সেটা গলে ক্যানেল হয়ে গেছে। তারপরে আইসল্যান্ডে গেলে দেখা যাচ্ছে আইসল্যান্ডের বিশাল বড় আইসবার্গ, সেটা গলে যাচ্ছে, সেটা গলে গলে পানি হয়ে যাচ্ছে। এটা কিন্তু পৃথিবীর জন্য কিন্তু ক্ষতিকর। তারপর অনেক জায়গা পুড়ে যাচ্ছে, আমি মনে করি দাবাদাহ হচ্ছে, সেটার জন্য প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, এবং ইন্ডাস্ট্রিয়াল যে একটা রেগুলেশন হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, বা সেটা আমাদের পৃথিবীর জন্য ক্ষতি, যে ধোঁয়া সবকিছু মিলে যে পৃথিবী যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেখানে কিন্তু সবাইকে যারা আছে তাদেরকে এমনভাবে তার জায়গাকে টেক কেয়ার করতে হবে যে যেন পৃথিবীটা ভালো থাকে। কারণ পৃথিবীটা আমাদের ঘর, পৃথিবীকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের, সবুজ রাখা, গাছ লাগানো। সো এভাবেই আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীর ভ্রমণের সাথে সাথে আমার যে বার্তাগুলো সেগুলো আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। এবারে কানাডায় এসে আপনার মানে গতিপথ কি, কোথায় কোথায় যাবেন? এবার আমি ওশিনের দিকে অভিযাত্রা করব। আমার খুব দ্রুতই 180তম দেশ হচ্ছে। তারপর আমি ক্যারিবিয়ানের সেন্ট কিটস এন্ড নেভিস, অ্যান্টিগুয়া এন্ড বারবুদা আমি ট্রাভেল করার প্ল্যান করছি, কয়েকটা কান্ট্রি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। কত দূর বলতে এই সময়সীমাটা কি বেঁধে দেওয়া না? এই সময়সীমাটা অ্যাকচুয়ালি বেঁধে বাধা নয়, কখনো 1 মাস থাকি ট্রাভেলে, কখনো 2 মাস, কখনো 4 মাস, সেটা ডিপেন্ড করে। যখন আবার আসলে আমরা একটু চলাফেরা করি, কারণ এই সোহাগী হচ্ছে এমন একজন মানুষ যাকে কোথাও আটকে রাখা যায় না। সে ঘূর্ণমান, সে ওড়ে এবং উঠতে উঠতে ঘুরতে থাকে, তাই তো? তো সেজন্য আমার ভালো লাগছে, আমরা বেছেও নিয়েছি আপনার জন্য একটা বাধা ধরা স্টুডিওতে নয়, আমরা বাইরে কথা বলবো এবং আমরা মন খুলে জানতে চাইবো। আপনি শুরুতে বলছিলেন যে সামাজিক বাড়িতে আপনি অনেক স্বাধীনতায় বড় হলেও আপনার একটা সামাজিক সমস্যা দিয়ে যেতে হয়েছে, সেগুলো কি? যেমন নারীদের অনেক বাধা থাকে। তবে যখন আমি ঘর থেকে বেরিয়ে পৃথিবী ভ্রমণের জন্য আমি ছুটে পড়েছি, তখন আমি ফিল করি নাই যে আমি বাধাগ্রস্ত। আমি বাধাগ্রস্ত কারণ আমি ইয়থ হোস্টেলে থেকেছি, যেখানে অনেক ছেলেরাও থেকেছে, মেয়েরাও থেকেছে একসাথে। তারপরে ট্রাভেল করেছি, ছেলেদের সাথে হাইকিং করেছি, অনেক হাই মাউন্টেন, পেরু রেইনবো মাউন্টেন, কিরগিজস্তানে আলার্চা মাউন্টেন। এগুলো কি ট্রেনিং প্রাপ্ত নাকি আপনি জাস্ট? না, আমি ট্রেনিং প্রাপ্ত। এটা তো কিছুটা ট্রেনিং অ্যাকচুয়ালি প্রথম দিকে নিতে হয়, যেমন অল্টিটিউডের যখন হাই ক্লাইমেট বা হাই অল্টিটিউডে যায় তখন কিন্তু মানুষের অনেক ধরনের প্রবলেম হয়। সেই প্রবলেমগুলোকে কাটানোর জন্য কিছু প্র্যাকটিস থাকে, সেটা করতে হয় কখনো কখনো মানে লংজিভিটিটা কতটুকু? হ্যাঁ, যেমন পেরু রেইনবো মাউন্টেনে আমি যখন গিয়েছি তখন আমার অল্টিটিউডের প্রবলেমের কারণে শ্বাসকষ্ট হয়েছিল। আমি না, অসংখ্য মানুষ যেতে পারেনি। সো আমি এক জায়গায় বসেছিলাম একটা পাথরের মধ্যে, আমার গাইড আমাকে ফেলে চলে গিয়েছে। আমাকে বলেছে যে তোমাকে এখানে তোমার মরে গেলে লাশও নিয়ে যেতে পারবো না, আমাদের কোনো ভালো ইকুইপমেন্ট নেই। তখন আমি বলেছি যে এই লাল সবুজের পতাকা বুকে দিয়ে আমাকে কবর দিও, তারপরে কিন্তু আমি যেতে চাই সেই হাই সামিটে। যখন আমি ওখানে উঠেছি এবং যখন আমি সেখানে লাল সবুজের পতাকা তুলে ধরেছি, তখন আমি ফিল করেছি যে বিধাতা আমার খুব কাছাকাছি, সেটা আমি ফিল করেছি। আপনার খাবার দাবারের বিষয়গুলো যদি শুনি, যেমন 3 বেলা আমরা যেরকম খাই বা আমাদের খাবারের যে পদ্ধতিটা বা সিস্টেম, সেটা তো আপনার আছে নাকি আপনি যখন যেটা খাবো পাতালতা এগুলো কখনো খেয়েছেন? অনেক জায়গায় খেতে পারিনি 2.5 দিন আফ্রিকার গিনিকুনাক্রির জঙ্গলে না খেয়েছিলাম সর্বোচ্চ 2.5 দিন, এবং 3 মাস ইয়াম আলু খেয়েছিলাম। তারপরে কচু সেদ্ধ, যেটা মাটির নিচে এক ধরনের কচু সেদ্ধ খেয়েছিলাম। তারপর এমনও সময় গেছে যে ফল খেয়েছিলাম, ফ্রুটস, জাস্ট শুধু জংলি ফ্রুটস খেয়েছিলাম, যেটা জাম্বিয়াতে যাওয়ার সময় আমার হয়েছে। কিন্তু তানজানিয়া থেকে জাম্বিয়াতে যাওয়ার সময় কিরকম এটার এফেক্টটা, আমি যখন ট্রাভেল করি হাই সামিটে যাই তখন আমি না খেয়েও থাকতে পারি, কারণ যখন
অনেক উপরে চলে যাই, উপরে চলে যাওয়ার পর ওখানে যে প্রকৃতির যে বাতাসটা সেটার মধ্যে কিন্তু পুষ্টি আছে, এবং সেটা যখন আমি শ্বাস নেই তখন আমি ফিল করি এটা আমাকে নির্যাস দিচ্ছে এবং এটা আমাকে বাঁচিয়ে রাখছে, এটা আমার ভেতরে একটা শক্তি দিচ্ছে। সো আমি কিন্তু শক্তি নিয়ে আমি ফিরে এসেছি। তখন খাবারের কথা কিন্তু ভুলে যাই। আসলে সব কিছু আমার মনে হয় মানুষ কিছুদিন না খেয়েও থাকতে পারে, এবং যেটা আমি পরীক্ষিত। আমি আফ্রিকার জঙ্গলে সারা দিন খেতে পারিনি, এমন অনেক সময় গেছে, হেঁটেছি মাইলের পর মাইল, মাউন্টেনে ক্লাইম্ব করেছি, সমুদ্র পাড়ি দিয়েছি, আবার যখন ফিরে এসেছি তখন যেটা পেয়েছি সেটাই খেয়ে নিয়েছি। আমার একটা প্রশ্ন আছে যে আমাদের দেশের যে মেয়েদের যে বিপন্ন একটা জীবন আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বিপন্নতা থেকে তাদেরকে উত্তরণের বা তাদেরকে আরো সাহস দেওয়ার জন্য কি করা যেতে পারে? পুরুষদের কাছে কাঁধে কাঁধ মেলাতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু পুরুষের কাঁধে কাঁধ মেলাবে কি করে? সাহসটা কে দেবে? হোয়াট আর ইউ ডুইং ইন দিস রিগার্ড? আমার মনে হয় স্বপ্ন যদি সঠিক থাকে, যেমন আমি ছোটবেলা থেকে আমার স্বপ্নের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না, কারণ আমি খুব অটল ছিলাম আমার স্বপ্নে। সে আমার বাবা হোক, ভাই হোক, তারা আমাকে সাপোর্ট করেছে, কিন্তু মেইন যে ড্রিমটা এটা আমাকে ঠিক রাখতে হবে। আমি যদি নেতিয়ে পড়ি, একটা নারী যদি নিজেকে যে না আমাদের হবে না, বা সে আমাকে গালি দিচ্ছে বা আমাকে সমাজে কটু কথা বলছে, আমি আগাবো না, অর্থাৎ আমি আগাবই, আমি করবই, আমাকে যেতে হবেই। এটা যখন সে অটল থাকবে তার সিদ্ধান্তে, তখন কিন্তু সেটা হবে। সেটা একজন সোহাগের পক্ষে সম্ভব হয়েছে, কিন্তু নারীর প্রতি যে সহিংসতা, মেয়েদের যে নিরাপত্তার অভাব, সেই বিষয়গুলো ওভারকাম করে মেয়েরা এগুবে। সেটার জন্য শিক্ষা এবং আত্মনির্ভরশীলতা, এই দুইটা প্রয়োজন। একটা শিক্ষিত মেয়ে যখন নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করবে, বা তার যখন এডুকেশন থাকবে, এবং সে যখন তখন হবে কি তার মতের স্বাধীনতা থাকবে, সে কথা বলতে পারবে। তারপর তার যখন ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি থাকবে, সে যখন ইনকাম করবে, তখন কিন্তু তার কারোর উপর ডিপেন্ড হতে হবে না, তখন তার কারো কথা শুনতে হবে না। তো সেজন্য ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি একটা বিশাল বড় একটা বিগ পয়েন্ট। মানি ইজ পাওয়ার, এবং সেটা মেয়েদের জন্য একটা বিগ পাওয়ার। সেটার জন্য তাকে পরিশ্রম করতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা, তাকে বিজনেস করতে হবে, জব করতে হবে, কিছু না কিছু করতে হবে। মানে রাজনৈতিক পরিস্থিতি মাঝে মাঝে এরকম দাঁড়ায় যে মেয়েরা বেরোতে বা বেরিয়ে কাজ করবে বা চলাচল করবে সেরকম সাহসটাও পায় না। অ্যাকচুয়ালি স্বপ্নের কাছে কোনো ধরনের বাধাই কিন্তু কোনো বাধা নয়। তার মানে there should be a goal. There should be a goal. এমন নাথিং, যে আমি বলেছি না যে মানুষের যখন সাইকোলজিক্যাল স্ট্রাগল মানুষ যখন অতিক্রম করে ফেলতে পারবে, সে নারী হোক পুরুষ হোক, অনেক পুরুষেরও কিন্তু বাধা আছে আমাদের সমাজে, অনেক পুরুষদেরও কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। সো পুরুষরাও কিন্তু অনেক বাধা অতিক্রম করে সামনে যেতে হয়। সো সব মানুষের জন্য, যে মানুষ যখন স্বপ্ন দেখবে, সেটার জন্য চেষ্টা করবে, পরিশ্রম করবে, সামনে আগাবে, তখনই কিন্তু সে তার গোলে পৌঁছাতে পারবে। আচ্ছা, আমরা এখন জানি যে সোহাগের জীবনের অনেক রোমহর্ষক বিষয়াদি আছে, বিশেষ করে বাইরে, দেশের বাইরে, অচেনা জায়গায়। হাউ ডিড ইউ কোপ আপ? কয়েকটা ভয়ানক ঘটনা শুনি, এবং অবশ্যই দর্শকরা পেছপা হবেন না। আমি মনে করি যে সবাই সোহাগের এই যে যাত্রাটা, সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন, অনুসরণ করার চেষ্টা করবেন, যাতে করে আমরা আরও অনেক মানুষ পাই যারা আমাদের লাল সবুজের পতাকাকে উজ্জ্বল করবে, উড়িয়ে দেবে নানা দেশে, নানা প্রান্তে পৃথিবীর। এখন শুনবো আমরা কয়েকটা রোমহর্ষক কাহিনী that you have experienced. সারা পৃথিবী জুড়ে আমার অনেক ঘটনা ঘটেছে। আমি প্রায় 6 বার মৃত্যুমুখে পতিত হয়েছি, এবং সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। কোন জায়গায় সেটা? সেটা আমার গুয়াতেমালায় আমাকে ছিনতাইকারী ধরেছে, সেখান থেকে বেঁচে এসেছি। কোস্টারিকার ব্রাসিলিতো নদী আছে, যে ব্রাসিলিতো নদীতে আমি আটকা পড়েছি। তখন আমি একা ছিলাম, কিন্তু আমার সাথে দুজন টুরিস্ট ছিল। আমরা একসাথে গিয়েছি, কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেছে তারা অন্যদিকে চলে গেছে, আর একটু সামনে। ওখানে প্রকৃতি এতই সুন্দর ছিল, ওখানে কিছু স্টোন সমুদ্র থেকে আসছে, এবং সেটা কালারফুল স্টোন ছিল। সেখানে আমি ওটা দেখছি এবং ছবি তুলছিলাম, এবং ওটা হাতে ধরে ধরে ফিল নিচ্ছিলাম যে প্রকৃতির যে কত অসাধারণ, কত অপূর্ব। তো সেটা কিন্তু যখন পানির প্রচণ্ড জোয়ার আসছে, সন্ধ্যা হয়ে আসছে, তাদেরকে আমি ডাকছি, তারা শুনছে না। আশেপাশে যারা টুরিস্ট ছিল তারাও চলে গেছে। এখন আমার সাথে যে দুজন এসেছে তারা কিন্তু অনেক দূরে রয়ে গেছে, এবং কোথায় গেছে তারা আমি জানি না। যখন আমি জোয়ারের সাথে সাথে, আমি পিছনে ম্যানগ্রোভ জঙ্গল, আমি সামনে হাঁটতে থাকলাম। সামনে হেঁটে হেঁটে একটা ছোট্ট একটা নদী ছিল, যেটা প্যাসিফিক সমুদ্রের সাথে যেটা আটকানো ছিল, এবং যখন ছোট্ট আসার সময় এটা ছোট মনে হয়েছে, কিন্তু যখন আমি গিয়ে সামনে দাঁড়ালাম তখন দেখলাম যে উত্তাল ঢেউ, এবং সেটা প্রচুর জোয়ার এসেছে। তো আমি নদীর পাশে
মানে মধ্যে আমি জাম্প করলাম। এত যে বেশি কারেন্ট ছিল এটা আমি ফিল করতে পারিনি। আমি ভেবেছিলাম সাঁতার কেটে চলে যেতে পারবো। যখন আমি সাঁতার কাটছিলাম, কারণ পিছনে ম্যানগ্রোভ জঙ্গল, সামনে সমুদ্রের ঢেউ আসছে, আমি একটা ঢিবির মধ্যে দাঁড়িয়ে আছি, তখন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। তখন ওই সময়টা ভয় লাগেনি, কিন্তু মনে হয়েছে যে অতিক্রম করতে হবে আমাকে। যে আমি তো এখানে ভয় পেলে হয়তো পিছন থেকে কোনো জন্তু আসতে পারে, যেন কোনো অ্যানিমেল আমাকে এসে অ্যাটাক করতে পারে, বা সমুদ্র পাশে আবার নদীর এই অবস্থা, এখন যাব কোথায়? মধ্যখানে আমি একটা উঁচু মাটির ডিবির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তখন আমাকে নদীতে ঝাঁপ দিতেই হলো, সাঁতার কেটে আমাকে বাঁচতে হবে। যখন আমি সাঁতার কেটে ওই পারে যাওয়ার চেষ্টা করছি, তখন আমি দেখছি যে আমার পাটা প্যাসিফিকের দিকে চলে যাচ্ছে, এবং আমি ক্রমশ স্রোতের বিপরীতে আমি ট্রাই করছি সাঁতার কেটে যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। আমি চিৎকার করছি, যখন আমি ডুবো আমার গলা পর্যন্ত পানি চলে এসেছে, তখন আমি জোরে যত শক্তি ছিল আমি চিৎকার করছি, এবং দূর থেকে একটা লোক এসে, কোথা থেকে আসলো আমি জানি না, অন্ধকারের ভিতর থেকে এসে জাম্প করে পানিতে পড়লো। সে পড়ে আমাকে বলছে যে আমার পিঠে ধরো, মানে তার ঘাড়ে ধরার জন্য আমাকে ইশারায় বলছে। যখন আমি তার ঘাড়ে ধরলাম, সে আমাকে উঠানোর পরে সে আমাকে বললো যে এখানে অনেক মানুষ কিন্তু মারাও গেছে। এটা হচ্ছে নদীর ওই রূপটা হচ্ছে নদীর, যে সামনে যখন ভাটা পড়ে তখন একদম অল্প পানি থাকে, যেটা জাম্প করে করে যাওয়া যায়, পাথর আছে ওখানে। আর যখন স্রোত আসে তখন কিন্তু প্রচুর পানি হয়, এবং সেটা কিন্তু আমরা জানতাম না। সেই লোকটা কোথা থেকে আল্লাহ পাঠিয়েছে, আমি বলে যে সে নাকি প্রার্থনা করছে, সে প্রার্থনা করছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে। সে আমার চিৎকার শুনে সে এখানে দৌড়ে এসে আসলো, এবং সে আমাকে হেল্প করলো, এবং সে বলে যে তুমি খুবই ফরচুনেট, যে তোমাকে বিধাতা তোমাকে বাঁচিয়ে দিল। তারপর আমি বললাম যে আসলেই, যে তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম। এভাবে নানান জায়গার মধ্যে নানা ঘটনা ঘটেছে। কিরগিজস্তান আলার্চা মাউন্টেনে যখন উঠছিলাম, তখনও আমি এরকম সামিট শেষ করে যখন ফিরছি, তখন পা পিছলে পড়ে, কারণ ওখানকার মাউন্টেনগুলো খুবই স্ট্রিপি, সেখানে খাড়া মাউন্টেন। নামার সময় তখন একটা বুনো গাছের সাথে আমি ঝুলেছিলাম, মাটির নিচে ঝুলে থাকা, এবং নিচে পুরো কিছু নেই, একটা পাথর আর একটা বুনো গাছ। আমি এভাবে ধরে আছি, এবং মুখটা আমার জাস্ট এতটুকু দেখা যায়। আমি চিৎকার করছি যে আমাকে বাঁচতে হবে, বাঁচানোর জন্য হেল্প মি বলে। তখন আমার ফেলো ট্রাভেলার যারা ছিল দৌড়ে এসে তারা হাত ধরে টেনে আমাকে বাঁচালো। এছাড়া আমি অনেক জায়গায়, যেখানে গিনিকুনাকড়ির জঙ্গলে আটকা পড়েছি, সেখানে মধ্যরাতে রাত 3টা আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এবং যেটা মালির বর্ডারের কাছাকাছি, আমাকে বলছে যে দেখো তোমার কমপ্লেকশন তো ফেয়ার, তোমাকে কিন্তু কিডন্যাপ করতে পারে এখানে, যারা ফ্রেন্ডসদের সাথে ওদের প্রবলেম, ইউরোপিয়ান ভেবে হয়তো তারা কিডন্যাপ করতে পারে, তো তুমি এখান থেকে হাঁটা শুরু করো। আমি সেই জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 3.5 ঘন্টা আমি হেঁটে তখন একটা শনের ঘরের সামনে গিয়ে আশ্রয় নিয়েছি। সারাদিন আমি কোনো কিছু খাইনি, একটা হোয়াইট অরেঞ্জ ওই আদিবাসী মহিলা আমাকে দিয়েছে, সেটা ছিল আমার জীবনের খাওয়া শ্রেষ্ঠ সুস্বাদু ফল। তো এভাবে পৃথিবীর অনেক জায়গায়, যেমন ওয়েস্ট ইন্ডিজ যখন আমি ট্রাভেল করছি, আমি যখন সেন্ট লুসিয়া থেকে গুয়াদেলুপ যাচ্ছি, মার্টিনিক যাচ্ছি, ওই যাওয়ার পথে তখন প্রচণ্ড ঢেউ। আমি ভেবেছি যে প্রচণ্ড ঢেউয়ের সাথে যে ওদের যে বোটটা ছিল, সেই বোটটা জাম্প করে সে পড়েছে। আমি ভেবেছি হয়তো সেদিন মরেই যাবে, এবং প্রচণ্ড মানে রোটেটিং হচ্ছে, এবং অনেক মানুষ বমি করছে, কিন্তু আমি উপরে উঠে বয়া ধরে দাঁড়িয়েছিলাম যে বাঁচতে হলে আমি অন্তত এটা নিয়ে জাম্প করব সমুদ্রের মধ্যে। এই ধরনের পরিস্থিতিও এসেছে। আমার একটা ঘুরে ফিরে শেষ করার আগে জানার ইচ্ছে, 178টি দেশ পরিভ্রমণের পর সবাই সবসময় বলছে এই যে নাজমুন নাহার সোহাগী চলে আসছে গিনেস বুক অফ রেকর্ডে, সেটি কবে হতে যাচ্ছে? সেটা ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই হবে। আমি 25 বছর গেছে, আমরা অপেক্ষা করেছি, কারণ ট্রাভেলের আগে কিন্তু আমার অনেক প্রস্তুতি থাকে, পয়সা ম্যানেজ করতে হয়, তারপর ম্যাপিং করতে হয়। এই ম্যানেজিং আর্থিক এটা একটা বিশাল স্ট্রাগল। আমি যেহেতু পড়াশোনা করেছি সুইডেনে, সেখানে আমি কাজ করে আমি পয়সা জমিয়েছি, সেটা দিয়ে আমার মেইন ট্রাভেল সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন করলে 100 পর্যন্ত আমার নিজস্ব অর্থায়নে। এরপরে কিছু স্পন্সর আমি পেয়েছি, আবার কিছু আমি নিজের খরচে আমি করেছি। স্পন্সরগুলো কি দেশীয় না আন্তর্জাতিক? আন্তর্জাতিকও ছিল, দেশেরও ছিল, বোথ ছিল। এবং আমি চ্যারিটি ওয়ার্ক করেছি, 26টা চ্যারিটির আমি গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আমি কাজ করেছি ইউকেতে। তো সেটা যখন আমি করেছি, গাজার চিলড্রেনদের জন্য হেল্প করা, সেটা আমি আমার মাধ্যমে সেটা আর কি হয়েছে। আমরা ফান্ড রেজ করে তারপর ওটার জন্য পাঠিয়েছি। তখন কিছু অর্গানাইজেশন
আমাকে সহযোগিতা করেছে। বাংলাদেশ থেকে আপনার কয়েকটা এই যে অর্গানাইজেশন করেছে। ভ্রমণ করছে নাজমুন নাহার সোহাগী, ভ্রমণ উড়ছে, বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছে, কিন্তু নিজস্ব পছন্দ অপছন্দগুলোকে কাছে মানে কখনো কি এড়িয়ে গেছেন নাকি নিজের পছন্দগুলোকে ধরে রেখেছেন? আমার জীবনের সবচেয়ে বড় পছন্দ, মানুষের জীবনে যে মহাপ্রেম থাকে, এই মহাপ্রেম হচ্ছে 18 কোটি মানুষের লাল সবুজের পতাকার সাথে। এই মহাপ্রেম হচ্ছে পৃথিবীর সাথে, পৃথিবীর মানুষের সাথে। এই পৃথিবী একটা দেশ, এই পৃথিবীর মাঝে যখন আমি লাল সবুজের পতাকাকে আমি উঁচু করে ধরি, তখন আমি ফিল করি এটাই হচ্ছে আমি, এটাই হচ্ছে আমার বাংলাদেশ। নাজমুন নাহার সোহাগ, অনেকক্ষণ কথা বললাম, অনেক ধন্যবাদ জানাবো ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে। কিন্তু আমাদের এখানে এসে এরকম প্রবাসে একটি বাংলা চ্যানেল যেটি আপনার পরিবেশ বান্ধব কাজ করছে, যেটি কমিউনিটির সাথেও একটা খুব কানেক্টিভিটি করছে, আপনার এই মাধ্যমগুলো একটা কমিউনিটির উন্নয়নে বা সমাজগত বিনির্মাণে আমাদের বাংলাদেশকে তুলে আনায় কতটা প্রভাব রাখতে পারছে বলে আপনার ধারণা? পৃথিবী তো আজকে অ্যাকচুয়ালি ক্লাইমেট যে প্রবলেম, সেটার হুমকির সম্মুখে বলা যায়। সো একটা চ্যানেল যদি এরকম থাকে, সেটা শুধু কোনো একটা স্পেসিফিক কোনো একটা কান্ট্রির জন্য না, এটা পুরো পৃথিবীর জন্য। এবং বলে রাখা ভালো যে কানাডা কিন্তু এমন একটি দেশ যেটি পরিবেশ নিয়ে কাজ করা একেবারে শীর্ষে অবস্থান করছে, এই গর্বটা আমাদের আছে। এবং তারই নিরিখে আমি নিজেও বলবো যে ক্লাইমেট চ্যানেলের যে কাজ সেটি সবসময়ই খুব উল্লেখযোগ্য, কিন্তু আজকের সময়টা বিশেষভাবে ক্লাইমেট চ্যানেলের জন্যে খুবই পছন্দের এবং আমরা খুবই আনন্দিত আজ আপনাকে এখানে পেয়ে। আমি মনে করি যে আপনার যে গোল, আপনি শুরুতে বারবার বলেছেন যে জীবনে উন্নতি করতে হলে, সাফল্যের উৎকর্ষতায় যেতে হলে নিজেকে তৈরি করতে হবে। আমি মনে করি এটি একটা বড় লেসন আমাদের জন্যে, আমাদের নারী সমাজ যারা ভাবছে যে কে কি বলবে, আমি কোথায় যাব, কেন যাব, তার চেয়ে বরঞ্চ ভাত তরকারি রান্নাই করি। এবং ভাত তরকারি রান্না করাও একটি আর্ট, তারও প্রয়োজন আছে, কিন্তু নিজেকে তৈরি করতে হবে, নিজেকে এমনভাবে সামনে আনতে হবে যাতে কোনো বাধাই থাকে না। নিজেকে, নিজের সাহসটাকে সমুন্নত করতে হবে, তার প্রমাণ আমাদের নাজমুন নাহার সোহাগী। আমরা সবাই প্রত্যাশা করছি সে আমাদেরকে সারা পৃথিবীতে তার এই পতাকা বয়ে নেওয়ার খবরটি দিক। আমরা বেঁচে থাকতে থাকতে এই খবরটি যেন